Hi friends, welcome back into another important class from your favorite YouTube channel, Simplified Biology. And I am your teacher, Dhruva Mahato. My dear students, আজকের ক্লাসে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে formations of dicot embryo. Anyway, let's get to know first where this embryo actually does located and how is it. আর এই যেটা ডাইকট এমব্রায়ো সেটা অ্যাকচুয়ালি কোথা থেকে ফরমেশনস হয়। এটার অ্যান্সার হচ্ছে যে ফুলের যেটা ওভারির ভিতর যে স্ট্রাকচারগুলি অ্যাকচুয়ালি পরে গিয়ে সিডে পরিণত হয় সেই স্ট্রাকচারগুলিকে আমরা কি বলছি অভিউলস। ঠিক আছে, এবং প্রত্যেকটা অভিউলের ভিতরে একটি যে মাল্টিসেলুলার স্ট্রাকচারস পাওয়া যায় হুইচ ইজ কল এমব্রায়োসাইক অর ফিমেল গ্যামেটোফাইট, ইট ইজ অ্যাকচুয়ালি এগ কন্টেনিং স্ট্রাকচারস। এর ভিতর আমরা এগ পাচ্ছি। And after fertilizations, this fertilized egg or the zygote then develop into a multicellular embryo and the complete ovule, এই সমস্ত অভিউলটা তার সাথে কি কিসে পরিণত হয়, তার সাথে একসাথে কি হয়, এটা সিডে পরিণত হয়। কাজেই একটা সিডকে যদি আমরা নিই এবং সেই সিডটাকে নিয়ে যদি ভাঙি আমরা, তাহলে সেই সিডের ভিতরে আমরা কি পাবো, এমব্রায়ো পাবো। আর একটা সিড যখন ডেভেলপড হয় সেই সিডের ভিতরে কিন্তু যদি আমি বলছি যে কমপ্লিট অভিলটাই অ্যাকচুয়ালি একটা সময় গিয়ে সিডে পরিণত হয় আফটার ফার্টিলাইজেশন, কিন্তু যখন সিডে পরিণত হবে তখন কিন্তু তার মধ্যে নিউসিলাসও থাকবে না আর তার ভিতর অ্যান্ডোস্পার্মটাও থাকবে না। অবশ্য কিছু সিডস আছে যার মধ্যে নিউসিলাসের একটা পাতলা তরফ থেকে যায়, কল দি পেরিস্পার্মিক সিডস। আবার এমনও সিডস আছে মেনলি ইন মোস্ট অফ দি মনোকটস যেখানে এক্সেস অ্যান্ডোস্পার্মস থেকে যায় আর কল দি অ্যান্ডোস্পার্মিক সিডস। বাট ইন মোস্ট অফ দি ডাইগটস সিডসের ক্ষেত্রে আমরা কি পাই, সেটা হচ্ছে অভিউলের শুধু ইন্টিগুমেন্ট দুটো আমরা পাবো, যেটা গিয়ে পরে সিড কোটে পরিণত হবে, অ্যান্ড নিউসিলাস এবং ভিতরে যেটা নিউট্রিটিভ টিস্যু তৈরি হবে অ্যান্ডোস্পার্মস, দ্যাট উইল বি completely absorbed um, by the developing embryo for its nutritions. সেটা থাকে না, সেটা সমস্তটাই কি হয়, বোথ দি নিউসিলাস এবং কমপ্লিট অ্যান্ডোস্পার্মটা অ্যাকচুয়ালি কি হয় অভিউলের ভিতরে এই যেটা ফার্টিলাইজড এগ, এটা যেটা মাল্টিসেলুলার এমব্রায়োতে ডেভেলপড হবে তার পোষণে কি হয় সেটা ব্যবহার হয়ে যায়। শুধু রয়ে যায় কি ইন্টিগুমেন্টস, এই ইন্টিগুমেন্টস দুটাই পরে গিয়ে কি হয় সিড কোটে পরিণত হয়। দ্য আউটার ইন্টিগুমেন্টস ফর্মস দি টেস্টা, ইনার ইন্টিগুমেন্টস ফর্মস দি টেগমেন, এ দুটা থাকবে। আর শুধু থাকবে কি যেটা ফার্টিলাইজড এগ, সেটা একটা মাল্টিসেলুলার এমব্রায়োতে পরিণত হবে। কাজে এই হবে ব্যাপারটা। তো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমরা একটা নিই। দিস ইজ জাস্ট এ ম্যাঙ্গো সিডস, এটা একটা। আর এটা হচ্ছে তার বাইরের যেটা সিড কোটস। ঠিক আছে, আমি অল্প আগে বলেছিলাম যে এই যেটা সিড কোট, অবশ্য ম্যাঙ্গো সিডের যেটা সিড কোট সেটা কিন্তু যথেষ্ট হার্ড হয়, শক্ত হয়ে যায় এটা। তো এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি যেটা ম্যাঙ্গো ফ্লাওয়ার, যেটা সে ফ্লাওয়ারের মধ্যে ফ্লাওয়ারের ওভারির ভিতরে থাকা এটা অভিউল। ঠিক আছে, ম্যাঙ্গো যেটা ফ্লাওয়ার, সেই ফ্লাওয়ারের ভিতরে থাকা, ফ্লাওয়ারের ওভারির ভিতরে থাকা এটা হচ্ছে একটা অভিউল, যেটা আফটার ফার্টিলাইজেশন সেটা একটা সিডে পরিণত হয়ে গেছে। তো সিডের মধ্যে আমি কি পাবো, সিড কোটস। তো এটা তার হার্ড সিড কোটস, আউটার সিড কোটটা ভেরি হার্ড হয়, সেটাকে বলা হয় টেস্টা। এটাকে যদি আমরা অল্প ভেঙে নেই আমরা, তাহলে এর ভিতরে যেটা স্ট্রাকচার পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এর ভিতরে যেটা স্ট্রাকচার আমরা পাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে দুটা টুকরা আমরা পাবো, এটা একটা আর আরেকটা আছে। অ্যাকচুয়ালি যেহেতু ডাইকট সিডস, কাজে এর মধ্যে আমরা দুটা ডাইকট সিডের মধ্যে অ্যাকচুয়ালি দুটা কটিলিডন্স থাকবে, এই জন্য বলা হয়েছে দ্বিবীজপত্রী। ঠিক আছে, কাজে এই দুটা কটিলিডন্স আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, ডাইকট সিডস। সো দিস ইজ দ্য সিড কোটস, এই কমপ্লিট যেটা রয়ে গেল, দিস ইজ দ্য সিড কোট যার ভিতরে এই স্ট্রাকচারটা ছিল। তো অ্যাকচুয়ালি এখন আমি বুঝাচ্ছি, হ্যাঁ, সেটা হলো এই যে আমি অল্প আগে বলেছি যে এই যেটা সিডস, এটা অ্যাকচুয়ালি কি, যেটা আম গাছে যে ফুলগুলি হয় সেই ফুলের যেটা ওভারি, সেই ওভারির ভিতরে থাকা অভিলটাই কিন্তু এটাই সিডে পরিণত হয়ে গেছে। এবং এই যেটা বাইরের যেটা সিড কোট পাচ্ছি আমি, সেটা হচ্ছে আউটার সিড কোটটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হয়েছে, ইন্টিগুমেন্টস। আর ভিতরের যেটা ইন্টিগুমেন্টস সেটা কিসে পরিণত হয়েছে, সেটা এর ইনার সিড কোটে পরিণত হয়েছে। অর্থাৎ এটা তো আউটার সিড কোট বাইরের,
আর ভিতরে আরেকটা সিড কোডস আছে, এটা হচ্ছে ইনার সিড কোডস। এই যে ভিতরে আরেকটা, ঠিক আছে, আমি ভিতরে এটা বের করে দিচ্ছি, এটা হচ্ছে ইনার সিড কোডস। ঠিক আছে, সাধারণত ইন মোস্ট অফ দি কেসেস দ্য আউটার সিড কোড যেটা হয় এটা অল্প হার্ড হয়, ঠিক, এটা অল্প ডার্ট বা মোটা হয়, এটা অল্পটুক। আর যেটা ইনার সিড কোডস সেটা পাতলা হয়, মেমব্রেনাস। তো আউটার সিড কোড ইজ কল দি টেস্টা অ্যান্ড দ্য ইনার সিড কোড ইজ কল দি টেগমেন। ঠিক আছে, তাহলে ঠিক পরিষ্কার হয়ে গেল। সেটা হচ্ছে অভিউলটাই অ্যাকচুয়ালি সিডে পরিণত হয়, আর অভিউলের যেটা আউটার ইন্টিগুমেন সেটা দিয়ে সিডের আউটার সিড কোডটা তৈরি হবে, আর ইনার ইন্টিগুমেন সেটা দিয়ে সিডের ইনার ইন্টিগুমেন্টসটা তৈরি হবে, কল দি টেগমেন। আর এই সিড কোডটাকে যদি আমি রিমুভ করে দিই তাহলে ভিতর থেকে যে স্ট্রাকচারটা বের হয়ে আসে, এই যে ভিতরে ভিতরে তো এটাই ছিল, ঠিক আছে, সিডের ভিতরে এটাই ছিল। তো এই যে স্ট্রাকচারটা আমরা পাচ্ছি, এই মাল্টিসেলুলার স্ট্রাকচারটাই হচ্ছে অ্যাকচুয়ালি এমব্রায়ো। আর এই এমব্রায়োটাকে কেন আমরা ডাইকট এমব্রায়ো বলছি, কারণ এখানে কি আছে, দুটা কটিলিডন্স আছে, এগুলিকে বলা হয় কটিলিডন্স, এই জন্য এটাকে বলা হয় ডাইকট সিডস। ঠিক আছে, তো আমরা এই ডায়াগ্রামটাতে আমরা আরেকবার ব্যাপারটা বুঝে নিই। তো এটা হচ্ছে অভিউল, অভিউলটাই গিয়ে পরে কি হয়, সিডে পরিণত হয়। আর সেই সিডের যদি সিড কোডটাকে রিমুভ করে দেওয়া যায় তাহলে ভিতরে যে স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটাই হচ্ছে অ্যাকচুয়ালি এমব্রায়ো। এই যে দুটা কটিলিডন, আর কটিলিডন দুটার একটা মানে তার যেটা বেস পার্ট সেখানে একটা এক্সিস একটা পাওয়া যায়, দ্যাট ইজ কল দি এমব্রায়োনাল এক্সিস অল দ্য টাইজেলাম, যার মধ্যে দুটা গ্রোয়িং পয়েন্টস থাকে, একটা গ্রোয়িং পয়েন্টকে বলা হয় প্লুমিউল আর একটা গ্রোয়িং পয়েন্টকে বলা হয় রেডিকলস। এই যেটা টাইজেলাম বা এমব্রায়ো এক্সিস এটাই পরে গিয়ে কিন্তু সিডলিংসে পরিণত হবে, অর্থাৎ যেটা ফিউচার প্ল্যান্টস। ঠিক আছে, কারণ এর যেটা প্লুমিউল পার্ট এই পার্টটা বাড়বে, ইট উইল গ্রো অ্যান্ড ডেভেলপ ইন্টু শুট, আর রেডিকেল এটারও গ্রোথ হবে অ্যান্ড দেন ইট উইল ডেভেলপ এ রুট। এভাবে সিডের জার্মিনেশন হয় আর তার থেকে একটা শুট আর একটা রুট তৈরি হবে। তো অ্যাকচুয়ালি সেটাই আমি এখানে বুঝালাম। তাহলে এটা হচ্ছে সিডস, সিডের এটা আউটার সিড কোডস, এটা হচ্ছে তার ইনার সিড কোড যেটা ভিতরে ছিল। তো সিড কোডটাকে যদি আমি রিমুভ করে দেই তাহলে যেটা আমি ভিতরে স্ট্রাকচার পাচ্ছি দ্যাট ইজ দ্য এমব্রায়ো। এখন প্রশ্ন হচ্ছে এমব্রায়োটা কি করে তৈরি হয়। ঠিক আছে, এই যেটা অভিউল, ঠিক আছে, অভিউলের ইন্টিগুমেন্ট দুটো আউটার অ্যান্ড ইনার সিড কোডে পরিণত হলো। আর এই যেটা ফার্টিলাইজড এগ, এই ফার্টিলাইজড এগটা পরে গিয়ে কি করে একটা মাল্টি সেলুলার এমব্রায়োতে পরিণত হয়, যেখানে আমরা দুটা কটিলিডন পাচ্ছি, আর কটিলিডন দুটার মাঝখানে কি পাচ্ছি আমরা, একটা এমব্রায়ো এক্সিস অর টাইজেলাম, যার দুটা গ্রোয়িং পয়েন্টস থাকে, একটা গ্রোয়িং পয়েন্টকে বলা হয় প্লুমিউল আর একটাকে বলা হবে রেডিকলস। তো আমরা সেটা নিয়ে আলোচনা রাখছি এখন। আসলে এই ডায়াগ্রামটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অভিউল। অভিউলের ভিতরে এই একটা মাল্টি সেলুলার এমব্রায়ো ডেভেলপড হচ্ছে, আর সেই এমব্রায়োটাকে ঘিরে যে স্ট্রাকচারটা আমরা পাচ্ছি দিস ইজ দ্য অ্যাকচুয়ালি অ্যান্ডোস্পার্মস, ইট ইজ দ্য নিউট্রিটিভ টিস্যু। আমি অল্প আগে বলেছি যে এই যেটা ডেভেলপিং এমব্রায়ো, এই এমব্রায়োটা বড় হতে হতে কি হয়, ভিতরে অ্যান্ডোস্পার্মস এবং তার বাইরে যে নিউসিলাস থাকে সেগুলি সবই ফিনিশ হয়ে যায়, সেগুলি সবই অ্যাকচুয়ালি অ্যাবজর্বড হয়, গেট ইউজড বাই দি ডেভেলপিং এমব্রায়ো অ্যাজ নিউট্রিয়েন্টস। শুধু রয়ে যায় অভিউলের বাইরের যে ইন্টিগুমেন্ট দুটা, আর ভিতরে এই এমব্রায়োটা বড় হয়ে একটা ডাইকটিলিডনাস এমব্রায়োতে পরিণত হয়ে যাবে। তো কি করে হচ্ছে সেটা দেখে নেই আমরা। আসলে ব্যাপারটা হয় কি, যেটা অভিউল, অভিউলে জাস্ট আফটার ফার্টিলাইজেশন, ঠিক আছে, কি করে ডাবল ফার্টিলাইজেশন হয়, ট্রিপল ফিউশন কি, সেগুলি কিন্তু আমি আগের ক্লাসগুলিতে এক্সপ্লেন করে দিয়েছি। যদি কোনো ধরনের ডাউট থাকে বা না বোঝা থাকে একবার শুধু আগের ভিডিওটা দেখে নিলেই হলো, ডাবল ফার্টিলাইজেশন ইন অ্যাঞ্জিওস্পার্মস। তো আফটার ফার্টিলাইজেশনস, যেটা সেন্ট্রাল সেলস উইথ ট্রিপ্লয়েড প্রাইমারি অ্যান্ডোস্পার্ম নিউক্লিয়াস সেটা একটা অ্যান্ডোস্পার্ম ফর্মেশন করে, অ্যান্ড দিস ইজ ইউ নো ইট, এটাকে জানো তোমরা এটাকে কি বলা হয়, অ্যান্ডোস্পার্মস। আর যেটা ফার্টিলাইজড এগ দ্যাট ইজ দ্য জাইগোট। এই জাইগোটটার এরপরে কি হয়, এটার একবার ট্রান্সভার্স ডিভিশন হয়। ট্রান্সভার্স ডিভিশন হওয়াতে কি হয়, টুয়ার্ডস দ্য মাইক্রোফাইল এন্ড যেটা লার্জ সাইজ সেলস থাকে সেটাকে বলা হয় ব্যাসাল সাসপেনশন সেলস, আর টুয়ার্ডস দ্য চালাজা এন্ড ভিতর দিকে যেটা স্মল সাইজ সেলস থাকে যেটাকে বলা হয় এমব্রায়ো সেল। এরপরে কি হয়, যেটা ব্যাসাল সাসপেনশন সেলস
এটার আরেকবার ডিভিশন হয়, তার থেকে দুটা সেলস তৈরি হয়, তার মধ্যে একদম যেটা লোয়ার মোস্ট সেলস সেটার আর ফার্দার কোনো ডিভিশন হয় না, বরঞ্চ সেই সেলটা কি হয় আকারে বড় হয়ে যায়, অ্যান্ড ইট কলস দ্য ভেসিকুলার বেসাল সেলস, যেটা পরে গিয়ে হস্টোরিয়া হিসাবে কাজ করবে। আর ঠিক তার উপরের যেটা সাসপেনশন সেলস, এই সেলটার কি হয় রিপিটেড ট্রান্সভার্স মাইটোসিস ডিভিশন হয়, ফলে কি হয় যেটা এমব্রায়ো সেলস আর যেটা ভেসিকুলার যেটা বেসাল সেলের মাঝখানে কি হয় বেশ কিছু সাসপেনসর সেলের কি হয় একটা সারি তৈরি হয়। তো হোল দিস স্ট্রাকচারস ইজ কল দি সাসপেনসর্স, এবং তার একদম নিচে থাকা যেটা সেল সেটাকে বলা হয় হস্টোরিয়া অর দি হস্টোরিয়া বলা হয়, অথবা এটাকে বলা হয় ভেসিকুলার বেসাল সেল, যেটা হুইচ ফাংশনস অ্যাজ এ রুট ফর দি ডেভেলপিং এমব্রায়ো। আর উপরে যেটা এমব্রায়ো সেলস ছিল সেই এমব্রায়ো সেলটার কি হয় একটা লঙ্গিটিউডিনাল ডিভিশনস হয়, হওয়াতে কি হয় এটা ভাগ হয়ে দুটা সেলসে পরিণত হয়। এরপর এরপর নেক্সট যেটা স্টেজ সেটা হচ্ছে এই যে দুটা যে অ্যামব্রায়ো সেলস, এ দুটা এরপরে কি হয় চারটা অ্যামব্রায়ো সেলে পরিণত হয় এবং সেটা একটা 4 সেলড অ্যামব্রায়ো স্টেজ লাভ করে। ইতিমধ্যে এই যেটা সাসপেনসর সেলস, এই সেলসগুলি ফার্দার আরও ডিভিশন হয় এবং ধীরে ধীরে কি করে এই যেটা 4 সেলড অ্যামব্রায়ো সেটাকে ধীরে ধীরে এটাকে পুশ করতে থাকে টুয়ার্ডস দি সেন্টার অফ দি অ্যান্ডোস্পার্মস, কারণ এই যেটা অ্যান্ডোস্পার্মের যেটা সেন্ট্রাল পার্ট সেই জায়গাটা কি থাকে নিউট্রিয়েন্টসের কনসেন্ট্রেশনটা বেশি থাকে। আচ্ছা, এরপরে কি হয় এই যেটা 4 সেল যেটা প্রো অ্যামব্রায়ো তৈরি হয়, এরপর সেটা ট্রান্সভার্স ডিভিশন হয়, পাথালিভাবে এই সেলসগুলি ভাগ হয়। আমি ডায়াগ্রামে দেখাচ্ছি যে এখানে যে চারটা সেল ছিল এই চারটা সেলের কি হয় এবার ট্রান্সভার্স ডিভিশন হয়, পাথালিভাবে ভাগ হয়, ফলে চারটা সেল নিয়ে যেটা অ্যামব্রায়ো ছিল পুরো অ্যামব্রায়ো সেটা এখন 8 সেলড স্টেজে পৌঁছে যায়। তো দিস ইজ কল দি অক্টেন্ট স্টেজ। এটাও একটা ভেরি আর্লি বা প্রো অ্যামব্রায়ো, 8 সেল প্রো অ্যামব্রায়ো। আচ্ছা, এরপর 8 সেল যেটা প্রো অ্যামব্রায়ো থাকে এর মধ্যে যে 8টা সেলস থাকে সেই সেলসগুলির এরপর পেরিক্লিনাল প্ল্যানে ডিভিশনস হয়, এবং অল দি ডিভিশনস আর মাইটোসিস ডিভিশন। এতে কি হয় অ্যামব্রায়োটার মধ্যে সেলের সংখ্যাও বেড়ে যায়, অল্প আগে যেটা 8 সেল স্টেজ ছিল এখন সেটা 16 সেল স্টেজে চলে যায়, এবং এই 16 সেল যেটা প্রো অ্যামব্রায়ো সেটা দেখতে একটা একটা স্ফেরিক্যাল একটা বলের মতন আকার ধারণ করে যায়। দিস ইজ দ্য সাসপেন্সর, এবং লোয়ার মোস্ট যেটা ভেসিকুলার বেসাল সেল দ্যাট ইজ কল হস্টোরিয়া। আচ্ছা, এদিকে পাশাপাশি কি হয় অ্যামব্রায়োটার যত গ্রোথ হতে থাকবে চারদিকের অ্যান্ডোস্পার্ম কিন্তু ততটাই শেষ হতে আরম্ভ করবে, কারণ এই সমস্ত অ্যান্ডোস্পার্মস কি হবে এই যেটা হস্টোরিয়া সেলস ইট উইল অ্যাবজর্বস লাইক এ রুটস, এবং সেটাকে ট্রান্সপোর্ট করবে, সেটাকে ট্রান্সলোকেশন করে দেবে টু দ্য ডেভেলপিং অ্যামব্রায়ো। ঠিক আছে, তো এটা রুটের হিসাবে কাজ করে, রুট হিসাবে কাজ করে, আর এটা ভাস্কুলার টিস্যু হিসাবে কাজ করে, যেটা দিয়ে নিউট্রিয়েন্টসের কি হয় সার্কুলেশন হয় ইনটু দ্য ডেভেলপিং অ্যামব্রায়ো। এনিওয়ে, এরপর এই যেটা অক্টেন্ট থেকে এখন এটা 16 সেলড অ্যামব্রায়োতে পরিণত হয়, তার মধ্যে বাইরের দিকে যেটা 8টা সেলস থাকে সেগুলিকে বলা হয় প্রোটোডার্মাল সেলস, আর মাঝখানে যে 8টা সেলস থাকে সেগুলিকে বলা হয় অ্যাকচুয়ালি ইনার সেলস। এরপর এক্স্যাক্টলি কি হয় এই চারদিকের যে প্রোটোডার্মাল সেলসগুলি আছে এগুলি বেসিক্যালি এগুলি পেরিক্লিনাল ডিভিশনস হয়, যার ফলে কি হয় যেটা অ্যামব্রায়ো সেই অ্যামব্রায়োর কি হয় চারদিকের ইপিডার্মিসটা ফরমেশনস হয়। ঠিক আছে, এটা কটিলিডন্স, চারদিকে ইপিডার্মিস ফরমেশনস হচ্ছে, এবং মাঝখানে যে সেলসগুলি আছে ইনার সেলস, এই সেলসগুলির পরবর্তী ডিভিশন হয়, অ্যান্ড they forms the actually the ground meristems and the procambiums of the cotyledons, the hypocotyl and the plumule। যে মাঝখানের সেলসগুলি ভাগ হয়ে পরবর্তীতে গ্রাউন্ড মেরিস্টেমস তৈরি হয়, প্রোক্যাম্বিয়ামস তৈরি হয়, যেগুলি দিয়ে কি তৈরি হবে কটিলিডন্স তৈরি হবে, প্লুমিউলস তৈরি হবে, রেডিকেলস ফরমেশনস হবে। তো এগুলি হচ্ছে অ্যাকচুয়ালি কি যে এই মাঝখানের যেটা সেলসগুলি এই ইনার সেলসগুলি কিন্তু পরবর্তীতে গিয়ে কি হয় কটিলিডন্স, এবং যেটা অ্যামব্রায়ো এক্সিস আমরা পাচ্ছি সেই অ্যামব্রায়ো এক্সিসটাকে ফরমেশন করে, আর চারদিকে যেটা প্রোটোডার্মাল সেলস সেগুলির পেরিক্লিনাল ডিভিশন হয়ে যেটা অ্যামব্রায়ো তৈরি হয় তার ইপিডার্মিসটাকে ফরমেশন করে। এবার প্রথম অবস্থায় তো এই স্ট্রাকচারটা এরপরে কি হয় এখন তো 16 সেল স্টেজ আছে, ধীরে ধীরে এই সেলসগুলি আরও ভাগ হবে ইন পেরিক্লিনাল ডিভিশনস, আর সেন্ট্রাল সেলসগুলি কি হয় এগুলির অ্যান্টিক্লিনাল পেরিক্লিনাল বিভিন্ন ডাইরেকশনে ডিভিশনস হয়, যার ফলে এখানকে কি হয় অ্যামব্রায়োর মধ্যে সেলের সংখ্যাও বাড়তে শুরু করে, অ্যামব্রায়োর আকারটাও বড় হতে আরম্ভ করে। প্রথম অবস্থায় কিন্তু অ্যামব্রায়োটা একটা স্ফেরিক্যাল বল আকৃতি ধারণ করে, কিন্তু পরের দিকে গিয়ে সেটা হার্ট শেপড হতে আরম্ভ করে।
ঠিক আছে, ওর মধ্যে দুটো কটিলিডন্স ডেভেলপ হতে আর ডিফারেন্সিয়েশন মানে তৈরি হতে আরম্ভ করে। আচ্ছা, এদিকে আমরা চলে আসি ঠিক যেটা সাসপেনসরস, এই স্ট্রাকচারটাকে তো সাসপেনসর বলা হয়। তো এই সাসপেনসরের মধ্যে একদম যেটা ব্যাসাল সেল, দ্যাট ইজ কল দি ভেসিকুলার ব্যাসাল সেল হুইচ ফাংশনস অ্যাজ হস্টোরি, আমি অল্প আগেও বলেছি। আর ঠিক যেটা প্রো অ্যামব্রায়ো, তার সঙ্গে তার সঙ্গে লেগে থাকা যেটা ফার্স্ট সাসপেনসর সেলস, এই ফার্স্ট সাসপেনসর সেলটাকে বলা হয় হাইপোফাইসিস। আর এই হাইপোফাইসিস সেলসটার কি হয়, এটারও রিপিটেড মাইটোসিস ডিভিশন হয়, যার ফলে কি হয় ঠিক যেটা প্রো অ্যামব্রায়ো ঠিক তার নিচে অ্যাকচুয়ালি কি হয়, এটা ভাগ হয়, ভাগ হয়ে অ্যাকচুয়ালি নিচে কি হয়, কিছু সেলের স্তর সৃষ্টি হয়, অ্যাকচুয়ালি তিনটা স্তর তৈরি হয় এখানে। ঠিক আছে, এখানে সেলের তিনটা স্তর তৈরি হয়, সেল লেয়ার্স বলা লাগবে, সেল লেয়ার্সের তিনটে স্তর তৈরি হয়। অ্যাকচুয়ালি এখানে যে আমরা সেল লেয়ার্সগুলি পেলাম, এই মেরিস্টেমেটিক সেলসগুলি পরবর্তীতে অ্যাকচুয়ালি কি ফর্মেশন করে, যেটা ফিউচার রুট, কারণ এখান থেকে যেটা রেডিকেলস তৈরি হবে, রুট তৈরি হবে, সেই রুটের যেটা অ্যাপিক্যাল মেরিস্টেম, সেই অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুটা অ্যাকচুয়ালি কামস ফ্রম দি ডিভিশনস অফ দি হাইপোফাইসিস সেলস। এই সেলটার ডিভিশন হয়, ডিভিশন হয়ে এখানে 3 টায়ার্স এখানে মেরিস্টেমেটিক সেলস তৈরি হয়। আর সেই সেলসগুলি পরবর্তীতে গিয়ে কি হয়, যেটা রুট তৈরি হবে এই অ্যামব্রায়োটাতে, তার রুট অ্যাপিক্যাল মেরিস্টেমটাকে ফর্মেশন করে। তো এভাবে ধীরে ধীরে এই যেটা রাউন্ড বা স্ফেরিক্যাল শেপ যেটা অ্যামব্রায়ো, সেটা তো হার্ট শেপড হয়ে যায়, তার মধ্যে দুটো কটিলিডন্স তৈরি হয়। অ্যান্ড টুয়ার্ডস দ্য বেস অফ দ্য কটিলিডন, কটিলিডনের গোড়ার দিকে কি হয়, আমরা সেখানে কি পাচ্ছি, মেরিস্টেমেটিক টিস্যুর কিছু আমরা ডিস্টিংক্ট লেয়ার বা কিছু জোনস আমরা পাচ্ছি। অ্যান্ড ইচ জোন অর ডিস্টিংক্ট লেয়ার অফ দি মেরিস্টেমেটিক টিস্যু ইজ কল দি হিস্টোজেন। দি আউটার মোস্ট যেটা হিস্টোজেন, একদম বাইরের যেটা হিস্টোজেন আছে, সেই হিস্টোজেনটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডারম্যাটোজেন্স। ঠিক আছে, দিস ইজ এ সিঙ্গেল আউটারমোস্ট লেয়ার অ্যান্ড দ্য সেলস অফ হুইচ অ্যাকচুয়ালি ডিভাইড রেডিয়ালি টু ফর্ম দ্য এপিডার্মিস। কারণ পরবর্তীতে কি হবে, এই যেটা মাঝখানে যেটা আমরা মেরিস্টেমেটিক টিস্যুর যেটা একটা স্ট্রাকচার পাচ্ছি, দিস স্ট্রাকচার অ্যাকচুয়ালি ইজ কল দি এমব্রায়ো অ্যাক্সিস। এটাই পরে গিয়ে কি হবে, এটাই পরে গিয়ে কি হয়, সিডলিংসে পরিণত হয়। আর এর মধ্যে দুটো গ্রোয়িং পয়েন্টসও থাকে, একটা প্লুমিউল যেটা পরে গিয়ে শুট হবে, আর আরেকটা গ্রোয়িং পয়েন্টস থাকে, দ্যাট ইজ রেডিকেল, যেটা পরে গিয়ে রুটস হবে। আর এই যেটা রেডিকেল, তার মধ্যে যেটা অ্যাপিক্যাল মেরিস্টেম, সেটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে, সেটা অ্যাকচুয়ালি তৈরি হয় বাই দি রিপিটেড ডিভিশনস অফ দি হাইপোফাইসিস সেলস। Hypophysis cells is the first suspensor cells which remain in direct contact with the proembryo. তো এখানে যেটা এটাই পরে গিয়ে কি হবে, যেটা সিডলিং এ পরিণত হবে, সেই সিডলিংস যেটা তৈরি হবে, তার যেটা এপিডার্মিস, দ্যাট এপিডার্মিস উইল কামস ফ্রম দিস আউটার লেয়ার অফ দি মেরিস্টেমেটিক টিস্যু কল দি ডারমেটোজেন্স। নেক্সট ওয়ান ইজ দ্য, ঠিক ডারমেটোজেনের পরেই যেটা আমরা মেরিস্টেমেটিক টিস্যুর যেটা জোন বা ডিস্টিংক্ট লেয়ার পাচ্ছি, দ্যাট ইজ কল দি পেরিব্লেম। ঠিক আছে, এবং এই যেটা পেরিব্লেম, নেক্সট যেটা লেয়ার, এই পেরিব্লেমের মধ্যে যে মেরিস্টেমেটিক সেলসগুলি আছে, এই সেলসগুলি অ্যাকচুয়ালি আইসোডায়ামেট্রিক সেলস হয়। অ্যান্ড they forms the cortex, the endodermis, the pith of the future plants. ঠিক আছে, কারণ এটা যখন পরে গিয়ে গাছ হয়ে যাবে, একটা সিডলিংসে পরিণত হবে, তার যে শুটস ডেভেলপড হবে, তার রুট তৈরি হবে, সেই শুট এবং রুট তৈরি হওয়ার জন্য সেখানে কর্টেক্স তৈরি হতে লাগবে, এন্ডোডার্মিস তৈরি হতে লাগবে, পিথ ফর্মেশন হতে লাগবে। সেগুলো আসবে কোথা থেকে, তার জন্য ইনিশিয়াল সেলস কোনগুলি, এই হচ্ছে যেটা মিডিল পেরিব্লেম, এখানে থাকা যেগুলি মেরিস্টেমেটিক সেলস আছে, এগুলি হচ্ছে ইনিশিয়াল সেলস, যেগুলির থেকে পরবর্তীতে ফিউচার যেটা প্ল্যান্টস তৈরি হবে, তার জন্য এখান থেকে কর্টেক্স, এন্ডোডার্মিস, পিথ এগুলি ফর্মেশনস হবে। আর একদম মাঝখানে মেরিস্টেমেটিক টিস্যুর যেটা স্তর পাওয়া যাচ্ছে বা একটা ডিস্টিংক্ট লেয়ার বা একটা জোন পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ কল দি প্লেরম। এবং it is the innermost histogen layer and the cells of which divide in all planes, a anticlinal, periclinal, বিভিন্ন প্ল্যানে ডিভিশনস হয় and forming the vascular tissue। কারণ এই যেটা স্ট্রাকচার which is called the embryoxis, এটাই পরে গিয়ে প্লান্টসে পরিণত হবে। ঠিক আছে, আমি তো বললামই যে এই প্লুমিলটা বড় হয়ে গিয়ে সেটা শুটে পরিণত হবে, এটা গিয়ে রেডিকেলস, এটা বড় হয়ে গিয়ে রুটে পরিণত হবে। তো তার মধ্যে জাইলেমস লাগবে, ফ্লোয়েম টিস্যু ডেভেলপ হতে লাগবে, কল দি ভাস্কুলার টিস্যু। সেই ভাস্কুলার টিস্যু আসবে কোথার থেকে, তার ইনিশিয়াল সেলসগুলি হচ্ছে এই যে মাঝখানে, একদম অ্যামব্রায়োক্সিসের মাঝখানে যেটা মেরিস্টেমেটিক টিস্যুর যেটা লেয়ার আমরা পাচ্ছি। ঠিক আছে, দিস
histogens or this distinct layer of the meristematic tissue functions as the initial cells for the future plants, যেখান থেকে কি তৈরি হবে, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম টিস্যুস তৈরি হবে। তো এভাবে কি হয়, একটা ফার্টিলাইজড এগ হুইচ ইজ কল দি জাইগোট, সেটা প্রথমে ট্রান্সভার্স ডিভিশন হয়, একটা তৈরি হয় বেসাল সাসপেনশন সেলস টুয়ার্ডস দ্য মাইক্রোপাইল, আর যেটা টুয়ার্ডস দি চালাজাল এন্ডসের দিকে যেটি স্মল সাইজ সেলস থাকে দ্যাট ইজ কল দি এমব্রায়ো সেলস। এরপরে এমব্রায়ো সেলটারই কি হয়, রিপিটেড ডিভিশনস হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গিয়ে এটা একটা হার্ট শেপড, দুটা কটিলিডন যুক্ত, আর দুটা কটিলিডনের মাঝখানে থাকে কি ফিউচার প্ল্যান্টস, অর্থাৎ যেটা এমব্রায়ো এক্সিস উইথ টু গ্রোয়িং পয়েন্টস, ওয়ান ইজ প্লুমিউল অ্যানাদার ইজ রেডিকলস। তো এভাবে একটা কি হয়, ফাইনাল এমব্রায়ো ডেভেলপ হয়। আর আমি অল্প আগে বলেছি এই অ্যামব্রায়োটার যখন গ্রোথ হয়, গ্রোথ হওয়ার সময় অ্যামব্রায়োটাকে ঘিরে যেটা অ্যান্ডোস্পার্মস থাকে, সেই অ্যান্ডোস্পার্মটা কমপ্লিটলি গেট ইউজড আপ বাই দি ডেভেলপিং অ্যামব্রায়ো। কাজেই এরপরে আমরা এখানে কোনো অ্যান্ডোস্পার্মস পাচ্ছি না, এবং অ্যান্ডোস্পার্মের বাইরে যেটা নিউসিলাস থাকে, এই নিউসিলাসটাও ধীরে ধীরে কি হয়, এটাও অ্যাকচুয়ালি এই সম্পূর্ণ নিউসিলাসটাও অ্যাকচুয়ালি এই যেটা অ্যামব্রায়ো ডেভেলপড হচ্ছে তার পোষণ, তার পুষ্টির কাজে ব্যবহার হয়ে যায়। যার জন্য আলটিমেট কি থাকবে, ভিতরে শুধু অ্যামব্রায়োটাই থেকে যাবে, ওই টু কটিলিডনস অ্যান্ড অ্যামব্রায়ো এক্সিস, আর সেটাকে ঘিরে থাকবে দুটা সিড কোডস। এখন এই সিড কোড দুটা কোনটা, এটা হচ্ছে অভিউলের এই আউটার ইন্টিগুমেন্টস অ্যান্ড ইনার ইন্টিগুমেন্টস। ঠিক আছে, এই জন্য আমি ম্যাঙ্গো সিডটাকে দেখিয়েছি যে এটা তার আউটার সিড কোডস, এটা এটা তার ইনার সিড কোডস টেগমেন্ট এটা, আর নিউসিলাস তো থাকবে না, কারণ এটা সম্পূর্ণভাবে ব্যবহার হয়ে যাবে, পুষ্টির কাজে লেগে যাবে কার, এই ডেভেলপিং অ্যামব্রায়ো। কাজে আউটার সিড কোড, ইনার সিড কোড, এই দুটা সিড কোডকে যদি আমি রিমুভ করে দিই, তাহলে আমি ভিতরে কি পাবো, একটা ডাইকটিলিডোনাস অ্যামব্রায়ো, দ্বিবীজপত্রী একটা বীজ আমরা একটা পাবো, এটা হচ্ছে তার দুটা বীজপত্র। ঠিক আছে, আর এটার এই দুটা বীজপত্রের মাঝখানে অ্যাকচুয়ালি এটাকে যদি খুব ভালো করে যদি ডিসেকশন করা হয়, কারণ নেক্সট ক্লাসে যখন আমি সিড স্ট্রাকচারস পড়াবো তখন স্পষ্টভাবে দেখা যাবে যে এই যেটা প্লুমিউল এবং রেডিকেলসগুলিকে দেখা যাবে। এটার ক্ষেত্রে ব্যাপারটা অতটা স্পষ্ট না, এটাতে আমরা খুব স্পষ্টভাবে এর অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাচ্ছি, এর কটিলিডন দুটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, বীজপত্র দুটাকে, কিন্তু এই দুটা বীজপত্রের ঠিক মাঝখানে কি থাকে, এরকম অ্যামব্রায়ো এক্সিস থাকে, যেটা পরে গিয়ে একটা সিডলিং এ পরিণত হবে। So that was all in today's class about how a dicot embryo actually develops inside the ovules. And thank you very much for learning with me. Thank you.